Good morning, everyone. Today's topic of discussion is product moment correlation. এই প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদের জানা হয়ে গেছে হোয়াট ইজ ডেটা অ্যান্ড হাউ টু হ্যান্ডেল ইজ ডেটা অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা। কিন্তু এই প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বোঝার জন্য আমি জাস্ট একটু রিক্যাপিচুলেট করছি খুব কুইকলি। প্রথমে বলে রাখি ডেটা ইজ আ প্লুরাল নাম্বার, যা আমরা ফিল্ড থেকে বা কোনো সেকেন্ডারি ডেটা কালেক্ট করে থাকি। সেটা দু রকমের হতে পারে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ডেটা আমরা কোনগুলোকে বলি? কোয়ালিটেটিভ ডেটা আমরা সেগুলোকেই বলি যে ডেটাগুলোর ক্যারেক্টারিস্টিকটাকে মেজার করা যায় না কোনো স্কেলের মাধ্যমে। আর কোয়ান্টিটেটিভ ডেটা হলো যেই ডেটা ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বাই স্কেল মেজার করতে পারি। তো এক্সাম্পল দিয়ে খুব সহজেই বোঝা যাবে, যেরকম বডি ওয়েট কারোর 50 কেজি, কারোর 60 কেজি। সো এই ভ্যালুগুলো কী? তো আমরা এই ক্যারেক্টারিস্টিক বডি ওয়েট ক্যারেক্টারিস্টিকটাকে মেজার করছি একটা স্কেলের মাধ্যমে, আইদার 50 কেজি আর 60 কেজি এরকম। তাহলে কী দাঁড়াচ্ছে? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এবার যদি আমরা বলি যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, কারোর সোশিও ইকোনমিক স্ট্যাটাস হচ্ছে লোয়ার মিডিল ক্লাস, কারোর মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, বা কারোর অ্যাড্রেস, কেউ রুরালে থাকছে, কেউ আরবানে থাকছে। তো এগুলো হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক যেটা কোনো আমরা স্কেলের মাধ্যমে মেজার করতে পারছি না, বাট জাস্ট একটা ক্যাটাগরাইজ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ওই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যেগুলো স্কেলের মাধ্যমে মেজার করতে পারছি না, ওই ভেরিয়েবলগুলোকে আমরা বলছি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। সবসময় মাথায় রাখতে হবে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন যখন আমরা মেজার করি সেগুলো ইউজুয়ালি অ্যাপ্লিকেবল ফর কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা মানে যেই ডেটাগুলোকে আমরা মেজার করতে পারি, অনলি সেই ডেটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন অ্যাপ্লাই করতে পারি। তো প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন ইন জেনারেল কাকে বলে সেটা আগে জেনে নিই। Pearson product moment correlation is the most widely used in statistics to measure the degree of the relationship and between the linear related variables. The Pearson R correlation would require both variables to be normally distributed. Correlation refer to the departure from two random variables from independence. তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনের মাধ্যমে আমরা দুটো কন্টিনিউয়াস ভেরিয়েবল, দুটো কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ভেরিয়েবলকে তারা একে অপরের সঙ্গে কতটা রিলেটেড সেই ডিগ্রি অফ রিলেশনশিপটা আমরা জানতে পারি, এবং তাদের রিলেশনশিপটা লিনিয়ার কি না সেটা প্রেডিক্ট করতে পারি। এবং এটা সম্ভব একমাত্র যদি ওই দুটো ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। এতদিন আপনার জানা গেছে নর্মাল ডিস্ট্রিবিউশন কোনটা। তাহলে যদি দুটো কন্টিনিউয়াস ভেরিয়েবল যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, তাদের মধ্যে রিলেশনশিপটা কীরকম, তাদের ডিগ্রি অফ রিলেশনশিপ মানে কতটা তারা রিলেটেড, সেটা যদি আমরা কিছু বাই নাম্বারস মেজার করতে যাই তাহলে সেটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন। এবং সেটার প্যাটার্ন অফ রিলেশনশিপ কীরকম, মানে লিনিয়ার কি না। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি যে বডি ওয়েট আর হাইট দুটোই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। বডি ওয়েটও মেজার করা হয় কেজির মাধ্যমে, হাইট বাই সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই দুটো কন্টিনিউয়াস ডেটাকে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন দেখি, তাহলে সেটা আমাদের বলবে যে ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে হাইটের কী চেঞ্জ হচ্ছে, বা উল্টোটা হাইট ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ওয়েটের কী চেঞ্জ হচ্ছে। দেখা গেল যে পার 5 সেন্টিমিটার হাইট ইনক্রিজ করলে 200 গ্রাম ওয়েট রেজ হয় সাপোজ। তাহলে সেটা একটা লিনিয়ার রিলেশনশিপ আসতে পারে। তো এরকম কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কি না? এরকম হতে পারে যে কোনো লিনিয়ার রিলেশনশিপ নেই, পার্টিকুলার ভ্যালু পর্যন্ত লিনিয়ার, তারপরে কার্ভি লিনিয়ার, অনেক রকম পসিবিলিটি হয়। বাট আমরা ট্রাই করি যেখানে দুটো ভেরিয়েবল, এখানে যদি বডি ওয়েট আর হাইট ধরি, বডি ওয়েট আর হাইট দুটোই নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে, এবং তাদের মধ্যে রিলেশনশিপ কীরকম সেটা আমরা যদি কার্ভে ফেলি সেটা যে লিনিয়ার রিলেশনশিপ হয়। এবং তাদের প্রথম কথা হচ্ছে তাদের ডিরেকশন
সেটা ডিসাইড করবে তাদের মধ্যে রিলেশনশিপটা কীরকম, মানে একটা ভ্যালু বলে একটা বাড়বে নাকি কমবে সেই জিনিসটা পাই, এবং কতটা রিলেশনশিপ আছে, মানে একটা বাড়লে আরেকটা কতটা বাড়বে, সেই দুটো জিনিসই আমরা প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনের মাধ্যমে জানতে পারি। আগের ক্লাসগুলোতে স্ক্যাটার প্লটে আমরা সেটা দেখেছি যে কীভাবে আঁকা হয়। স্ক্যাটার প্লটটা যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন অ্যাকচুয়ালি। তো correlation coefficient is the important term computed from the sample data measures the strength of and direction to the linear relationship between two variables. Usually আমরা correlation coefficient কে R দিয়ে ডিনোট করি for sample correlation and rho দিয়ে ডিনোট করি for population correlation. এটা জাস্ট ডিনোটিং, বা যদি স্যাম্পেল আমরা কালেক্ট করি, টোটাল পপুলেশন থেকে একটা স্যাম্পেল কালেক্ট করে তাদের দুটো ফ্যাক্টরের মধ্যে কোরিলেশন দেখছি, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করবো। আর যদি টোটাল পপুলেশন সবাইকেই কনসিডার করি আমার স্যাম্পল হিসাবে, তাহলে তাদের যে কোরিলেশনটা আমি ক্যালকুলেট করবো সেটা রো দিয়ে ডিটেক্ট করা হয়। দ্যাট ইজ কনভেনশনাল। এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা অ্যাকচুয়ালি কী এবং কী বোঝায়? এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি করতে পারে। যদি আমার আর ভ্যালুটা +1 হয় তার মানে সেটা স্ট্রং পজিটিভ কোরিলেশন এবং লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করছে, একদম স্ট্রং। যদি সেই ভ্যালুটা -1 হয় একদম স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আর যদি ভ্যালু 0 হয় তার মানে নো লিনিয়ার রিলেশনশিপ। ওকে, সো তাহলে আমাদের ভ্যালু সবসময় আর ভ্যালু -1 থেকে +1 মধ্যে ভ্যারি করবে। যদি পজিটিভ রিলেশনশিপ থাকে তার ভ্যালু 0 to +1 মধ্যে, মোর দেন 0 হবে আর +1। আর যদি নেগেটিভ কোরিলেশনশিপ হয় তাহলে <0 or to -1 তার মধ্যে ভ্যারি করে। এবার তার ভ্যালু কত তার উপর ডিপেন্ড করে আমরা ক্যাটাগরাইজ করি। এখানে আমরা আগে যে স্ক্যাটার প্লট আমরা শিখেছি সেগুলোর মাধ্যমে পজিটিভ কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন কীভাবে বোঝা যায় সেটা একটু বোঝার চেষ্টা করছি। এখানে এক্স অ্যাক্সিসে একটা ফ্যাক্টর আছে, ওয়াই অ্যাক্সিসে আরেকটা ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল। সাপোজ এটা ধরি এটা ওয়েট, সাপোজ এটা ধরি এটা ধরি এক্স অ্যাক্সিসে হাইট আছে আর ওয়াই অ্যাক্সিসে ওয়েট আছে। এই ভ্যালুগুলো একটু ইগনোর করুন, যেখানে যেরকম হয় সেরকম ভ্যালু আছে। এটা হাইট বাড়ার সঙ্গে সঙ্গে আমার ওয়েটটা ইনক্রিজ করছে। এইবার যদি প্রত্যেকটা পয়েন্ট, সাপোজ আমার এত হাইটে কত ওয়েট সেখানে একটা পয়েন্ট করলাম, এত হাইটে কত ওয়েট কত পয়েন্ট করলাম, যদি এই প্রত্যেকটা পয়েন্ট একটা লিনিয়ার লাইনে পড়ে তাহলে আমরা বলবো এটা লিনিয়ার রিলেশনশিপ। এবং সেটা যদি প্রোগ্রেসিভ এরকম হয় তাহলে সেটা পজিটিভ কোরিলেশন। ওকে, আমি নেক্সট পিকচারটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যদি এগোই ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে আমার ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কমছে। তো মানে এখানেও এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ আছে, এবং যেহেতু কমছে সেখানে তাহলে নেগেটিভ কোরিলেশন, তাহলে এটা নেগেটিভ কোরিলেশন ডিনোট করছে। তাহলে আমরা স্ক্যাটার প্লট থেকে আমরা প্যাটার্ন অফ কোরিলেশন, ডিরেকশন অফ ভ্যালু সেগুলো কিন্তু জেনে যাচ্ছি। এইবার সবসময় কিন্তু একই লাইনে সব পয়েন্ট পড়বে সেরকম নাও হতে পারে। একই লাইনে যদি সব পড়ে তার মানে দ্য কোরিলেশন আর ভ্যালু ইজ 1, যেটা আগের পিকচারগুলোতে দেখেছি। এটা -1, তার আগেটা আছে +1। এবার যদি লিনিয়ার একটা লাইন আমরা কল্পনা করি, তার আশেপাশে মোরাললেস অ্যাটাচ ভ্যালুগুলো থাকে, তাহলেও আমরা সেটা বলবো পজিটিভ কোরিলেশন। এবং কতটা কাছাকাছি আছে এই আরবিট্রারি লাইনের যে কমন যে লাইনটা আমরা ড্র করছি তার কাছাকাছি, তাহলে তার উপর ডিপেন্ড করবে তার পজিটিভ কোরিলেশন ভ্যালুটা কত। এখানে দেখুন 0.96 R² ভ্যালু, তার মানে হচ্ছে এখানে খুবই কাছাকাছি, 1-এর কাছাকাছি, তাহলে একটু ডিসপার্স আছে, নট অন দ্য লাইন। পুরোপুরি 1 হলে সেটা আমার লাইনের ওপর হতো। সিমিলারলি নেগেটিভ কোরিলেশন ভ্যালু, এখানে আর ভ্যালুটা হচ্ছে যদি 0.96 মানে 0.3, তাহলে একটু অনেকটাই কম, তাহলে সেই জন্য এটা মেন লাইন থেকে ডিসপার্স আছে, কিন্তু নেগেটিভ কোরিলেশন, ডিরেকশন কিন্তু নেগেটিভ কোরিলেশন শো করছে। এখানে দেখুন কোনো লাইন আমরা ইমাজিন করতে পারছি না বা টানতে পারছি না পয়েন্টগুলো দিয়ে, একটু একদমই ডিসপার্স, সেখানে তাহলে 0 কোরিলেশন। ওকে, তো এইভাবে আমরা স্ক্যাটার প্লট দিয়ে আমরা কোরিলেশনটাকে, ডিরেকশনটা তার লিনিয়ার রিলেশনশিপ আছে কি না সেটা বুঝতে পারি, এবং পজিটিভটা নেগেটিভ কোরিলেশন সেটা বুঝতে পারি, অ্যান্ড তার অ্যালাইনমেন্ট দেখে মোটামুটি তার ডিগ্রি অফ কোরিলেশন ভ্যালুটাও বুঝতে পারি। তো এখানে দেখানো হচ্ছে যদি 0 হয় নো কোরিলেশন, আমরা আগেই বলেছি, +1 হলে পজিটিভ আর -1 হলে নেগেটিভ কোরিলেশন।
তাহলে একদম পারফেক্ট কোরিলেশন +1 or -1। যদি ভ্যালু 0.01 থেকে 0.2 এর মধ্যে থাকে তা সেটাকে ভেরি লো কোরিলেশন হিসাবে কনসিডার করা হয়। 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে স্লাইট কোরিলেশন, আর 0.4 থেকে 0.7 এর মধ্যে থাকে মডারেট, 0.7 থেকে 0.9 হাই কোরিলেশন, অ্যান্ড 0.91 থেকে 0.99 এর মধ্যে ভেরি হাই কোরিলেশন কনসিডার করা হয়। ওকে, সেই কোরিলেশন মেজার করার ফর্মুলাটা কি? কোরিলেশন মেজার করার একটা কমপ্লেক্স ফর্মুলা আছে। ফর্মুলাটা মনে রাখতে না পারলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট মানেটা বুঝতে হবে, যদি এটা দেখে আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে এন হচ্ছে আমার স্যাম্পল সাইজ ভ্যালু। স্যাম্পল সাইজ ভ্যালু মানে হচ্ছে আমার নাম্বার অফ পেয়ার্স অফ ডেটা। মানে আমি যদি বডি ওয়েট হাইটের কোরিলেশন দেখি, আমার সাপোজ n = 10, 10 মানে হচ্ছে আমার 10 জনের বডি ওয়েট আর হাইট আমার জানা আছে এবং তাদের মধ্যে আমি কোরিলেশন দেখছি। তাহলে n হচ্ছে নাম্বার অফ ডেটা পেয়ার্স, মানে আমি 10 জনের বডি ওয়েট আর হাইট জানি, তাহলে n হচ্ছে সেই নাম্বার। x হচ্ছে নাম্বার অফ ভ্যালু অফ দ্য বডি ওয়েট, আর y হচ্ছে ভ্যালু অফ দ্য হাইট। তাহলে এটা ইন্ডিভিজুয়াল লেভেলে। তাহলে এক্স ওয়াই তার যে ভ্যালুটা হবে সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বডি ওয়েট আর হাইটের মাল্টিপ্লাই করে তার সামেশনটা হচ্ছে এটা, তা সেটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং সেটার থেকে মাইনাস করতে হবে এক্স ভ্যালুর যে সামেশন আর ওয়াই ভ্যালুর যে সামেশন তার যে মাল্টিপ্লাই সে ভ্যালুটা, তো তাকে ডিভাইড করতে হবে √n ইন্টু এক্স স্কোয়ারের সামেশন মাইনাস সামেশন অফ এক্স সে হোল স্কোয়ার। তো সেটা মাল্টিপ্লাই হবে n ইন্টু ওয়াই স্কোয়ারের সামেশন মাইনাস ওয়াই ভ্যালুর যে সামেশন তার হোল স্কোয়ার। তো এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু এটা যদি এক্সাম্পল দিয়ে বলা যায় তাহলে এই ক্ষমতাটাকে ইজিলি বলা যেতে পারে। আমি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। আমরা এখন দুটো সেট অফ ডেটা আছে, কন্টিনিউয়াস ভেরিয়েবল এ বি সি ডি ই এফ, মানে 6 জন। তাহলে 6 জনের ক্ষেত্রে আমার তাদের বয়স আছে আর তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার আছে। তাহলে ফার্স্ট জনে 43 ইয়ার এজ, 128 সিস্টোলিক ব্লাড প্রেশার, তারপরে 48 ব্লাড প্রেশার 120, এজ 56, ব্লাড প্রেশার 135, ডি 61 এজ 143 ব্লাড প্রেশার, ই 67 এজ 141, 70 ইয়ার্স 152 এজ। তো এই ভ্যালুগুলোর ক্ষেত্রে এটাকে আমি এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, এজটাকে এক্স, প্রেশারটাকে ওয়াই। তা আমার ওই ফর্মুলাটাকে যদি আমি আরেকবার দেখে নিই, আমার কী কী জিনিস ভ্যালু লাগছে, এক্স ওয়াই ভ্যালু লাগছে, এক্সের ভ্যালু লাগছে, ওয়াইয়ের ভ্যালু লাগছে। তো আমরা 3টে কলাম করে নিলাম, এক্স ওয়াই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে এখানে লাগছে এই যে এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু, এক্স স্কোয়ারের ভ্যালু আর এক্স ওয়াইয়ের ভ্যালু, আর এক্স আর ওয়াইয়ের ভ্যালু তো এখানে আছে। তো সেগুলো আমরা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর পিকচারটা কী এলো, যে সামেশন অফ এক্সের ভ্যালু হচ্ছে এত, সামেশন অফ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এত, এক্স ওয়াই যদি সামেশন করি তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে এই প্রত্যেকটা এক্সের স্কোয়ারের ভ্যালুগুলো আগে লিখে নিলাম, তারপর সেগুলো সামেশন করলাম, তো সেই ভ্যালুটা এত। প্রত্যেকটা ওয়াইয়ের স্কোয়ার করে তার সামেশন করে নিলাম, তার ভ্যালুটা এত। তাহলে এইগুলোকে আমি পুট করবো ডিরেক্টলি ফর্মুলাতে। তো আমি ফর্মুলা আছে, ফর্মুলাতে আমি ডিরেক্টলি পুট করলাম। পুট করার পর যে ভ্যালুটা বেরো 0.897। তাহলে এখন ভ্যালুটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্ট্রং কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন। তাহলে আমি একবার দেখে নিই লিস্টটা, এই যে 0.897, তাহলে এটা হচ্ছে এই রেঞ্জে পড়ছে, এই রেঞ্জে পড়ছে। তাহলে হাই কোরিলেশন আছে 0.71 থেকে 0.9 মধ্যে। তাহলে হাই কোরিলেশন থাকলে আমরা বলতে পারবো যে এজ বাড়ার সঙ্গে সঙ্গে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, সেটা হাইলি কোরিলেটেড। কিন্তু এইটুকু কিন্তু থেমে যাচ্ছে না, এখানে অনেক পসিবিলিটি আছে। পসিবিলিটি কি, আমি হয়তো যেই ধরনের স্যাম্পল 6 জনকে চুজ করেছি, হয়তো তাদের ক্ষেত্রে এই ভ্যালুটা এসে অ্যাক্সিডেন্টাল ভ্যালু। এটা আমি কী করে শিওর হচ্ছে যে প্রত্যেকবার আমি যদি বা আমার যদি স্যাম্পল সাইজ অনেক বেশি হতো, আমি যদি টোটাল পপুলেশনের উপর করতাম তাহলে ভ্যালুটা অন্যরকম হতো না। আমি তো আমাদের 6 জনের উপর করেছি, তাহলে এই ভ্যালুটা জাস্টিফাই কি না সেটা আমাকে আগে দেখতে হবে। তাহলে এখানে পসিবিলিটি কী হচ্ছে, 6টা ভ্যালুর উপরে যে কোরিলেশন ভ্যালু পাচ্ছি, এখানে পসিবিলিটি হচ্ছে দেয়ার ইজ ডিরেক্ট কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। যেটা আমি ধরে নিই যে যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি, তার মানে 0.897 ভালো হাই কোরিলেশন এবং কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ একটা আছে, ধরে নিলাম। যেটা ভ্যালু সেটা বিশ্বাস করে নিলাম।
এবং রিভার্স হতে পারে, হয়তো কজ অ্যান্ড এফেক্ট কোনো রিলেশনশিপই নেই, মাত্র 6 জন যাদের ভ্যালু এরকম আছে আমি শুধু তাদেরই সিলেক্ট করেছি বলে আমার ভ্যালুটা এরকম এসছে, সেটা হতে পারে। এরকম হতে পারে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস মে বি কজড বাই এ থার্ড ভেরিয়েবল, হয়তো এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপই নেই, হয়তো থার্ড একটা কোনো ভেরিয়েবল এর মধ্যে লুকিয়ে আছে যেটা এটাকে হাইড করে দিচ্ছে, এফেক্টটাকে মাস্ক করে দিচ্ছে, আমি একটা ভুল ইন্টারপ্রিটেশন করছি। দেয়ার মে বি কমপ্লেক্সিটি অফ দ্য ইন্টাররিলেশনশিপ অ্যামাং মেনি ভেরিয়েবলস, এখানে অনেক ভেরিয়েবলস অ্যালাইন থাকতে পারে, হয়তো এজ বেশি বলে তাদের মধ্যে হয়তো ফুড হ্যাবিট কিছু চেঞ্জেস হচ্ছে বা পার্টিকুলার লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে, যার জন্য সিস্টেমিক ব্লাড প্রেশার বেশি হওয়ার চান্সেস আছে। হয়তো দেখা গেল যারা বেশি বয়সে তারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে, তারা বেশি অয়েলি ফুড খাচ্ছে বা এইসব, বা তাদের ডায়াবেটিস আছে, এইসব একসঙ্গে হেল্প করছে এই ভেরিয়েবলটাকে এরকম লিনিয়ার রিলেশনশিপ ফাউন্ড করার জন্য। তাহলে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরও থাকতে পারে এর সঙ্গে, বা এরকম হতে পারে এই রিলেশনশিপটা কোইন্সিডেন্টাল, যেটা আমি আগে বলছিলাম। তো এইটা আমার সিগনিফিকেন্ট কি না আমার অবজারভেশনটা, সেটা বোঝার জন্য আমাকে পি ভ্যালু বের করতে হয়। পি ভ্যালুটা কি? প্রবাবিলিটি ভ্যালু। পি ভ্যালুটা মানে হচ্ছে আমি যেই টেস্টটা করেছি সেটা 6 জনেও পড়ে, প্রথম কথা 6টা জাস্ট এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে বলে আমি স্যাম্পল সাইজ অনুযায়ী সেটা করব। তো আমার অবজারভেশনটা জাস্টিফাই কিনা তার জন্য আমি কী করি, আমি যদি 100 বার আমার এরকম বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল তুলে একই রকম রেজাল্ট 95 টাইমস পাই, তাহলে আমি বলতে পারি যে রেজাল্টটা জাস্টিফাইড। কিন্তু আমার ম্যান পাওয়ার নেই, আমার টাইম নেই, আমি 100 বার কেন টেস্টটা কীভাবে বা করতে যাব? তো সবথেকে সহজ উপায়, আমি ঘরে বসে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করছি, যেটাকে টেস্ট অফ সিগনিফিকেন্স বলে। সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমি দেখছি যদি আমি এই টেস্টটা 100 বার রিপিট করতাম তাহলে কি সেম রেজাল্ট দিত। যদি 95 টাইম সেম রেজাল্ট দিত তাহলে আমি বলতে পারবো আমার পি ভ্যালু 0.05 এর ইকুয়াল বা তার থেকে কম, তাহলে আমার টেস্টটা সিগনিফিকেন্ট, তাহলে আমার যে অবজারভেশনটা সেটা সিগনিফিকেন্ট, সেটা ভ্যালিড। তাহলে এই আমার এতক্ষণে অবজারভেশনটা ভ্যালিড কি না তাকে শিলমোহর দেওয়ার জন্য আমাকে একটা টেস্ট অফ সিগনিফিকেন্স করতে হবে, একটা পি ভ্যালু বের করতে হবে। এটাই হচ্ছে এখানে আমরা, যেহেতু আমরা এখানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস মানে কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে হ্যান্ডেল করছি, সেখানে আমরা টি টেস্ট করব। টি টেস্টের এখানে ফর্মুলাটা হচ্ছে আর এখানে কোরিলেশন ভ্যালু যেটা আমি পেয়েছি 0.89 স্কোয়ার রুট n-2 যেটাকে ডিগ্রি অফ ফ্রিডম বলা হয় ডিভাইডেড বাই 1 - r স্কোয়ার ভ্যালু। তো আমার আর ভ্যালু জানা আছে, সেটাকে আমি পুট করলাম, পুট করে সেটা আমরা কি ভ্যালু পাচ্ছি সেটা দেখছি। তাহলে ইউজুয়ালি যেটা হয়, আমরা যখন টি টেস্ট করি তার আগে একটা নাল হাইপোথিসিস ঠিক করি। নাল হাইপোথিসিস মানে একটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেটা একটা টেস্ট করার আগে আমাকে হাইপোথিসিস অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে নাল হাইপোথিসিস মানে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে এক্স আর ওয়াই ভেরিয়েবল যে দুটো আছে, মানে বডি ওয়েট বা হাইট ধরুন, এর মধ্যে কোনো কোরিলেশন নেই। প্রথমেই নাল ধরে নিচ্ছি, প্রথমেই কোরিলেশন নেই আমি ধরে নিচ্ছি, এই ধরেই এগোচ্ছি। তার অল্টারনেট হাইপোথিসিস কি, যে এটার মধ্যে যে কোরিলেশন না থাকে অল্টারনেটের মানে হচ্ছে কোরিলেশন আছে, ঠিক আছে। তাহলে আমরা ওই আর ভ্যালুকে পুট করে তার এখানে 6টা স্যাম্পল ছিল 6 - 2 ডিগ্রি অফ ফ্রিডম 4, সেটা করে আমরা টি ভ্যালু কী পাচ্ছি দেখব। তো টি ভ্যালু যেটা পাচ্ছি সেই অনুযায়ী আমার আলফা ভ্যালু শো করছে 0.05। 0.05 মানে সিগনিফিকেন্ট। তাহলে সিগনিফিকেন্ট হলে আমরা কি হয়, আমার যদি ভ্যালুটা সিগনিফিকেন্ট হয় তাহলে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে যে ভ্যালুটা সিগনিফিকেন্ট। তাহলে আমি একটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেখি, এই টি ভ্যালুর মধ্যে আর ভ্যালু আমার জানা আছে, এন ভ্যালু জানা আছে, সেটাকে অ্যাপ্লাই করে আমার ভ্যালু হচ্ছে 4.059। ওকে, 4.059 হলে আমার একটা টি ভ্যালু একটা কার্ভ আছে। এখানে দেখুন এগুলো হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে, আর এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আমার এখানে ডিগ্রি অফ ফ্রিডম ছিল 6, ঠিক আছে। 6-এ আমার 0.05 হলে সিগনিফিকেন্ট, সরি 6 নয় 4 ছিল, 6 - 2 = 4, তাহলে 0.05 হলে আমার 0.05টাকে আমি দুভাগে ভাগ করে নিলে 0.025, তাহলে 2.776 হলে আমার
ঠিক হচ্ছে। তো এখানে আমার ভ্যালু এসছে 4 পয়েন্ট সামথিং, মানে আমি যত ভ্যালু বেশি হবে সেটা আমার আরও সিগনিফিক্যান্ট ভ্যালুর দিকেই যাচ্ছে, 0.01, 0.05, মানে 0.05-এর উপরে ভ্যালু হলে নন সিগনিফিক্যান্ট, 0.05 বা তার নিচে হলে সিগনিফিক্যান্ট ভ্যালু। তাহলে আমি আরেকবার দেখিয়ে নিই, সেটা আমার সুবিধা হবে। আমার এখানে ভ্যালুটা এসছে, টি ভ্যালুটা 4.05 ঠিক আছে। যদি আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে আমি বলেছিলাম 0.5 যদি হয় প্রবাবিলিটি ভ্যালু, তাহলে আমি সিগনিফিক্যান্ট। 0.05 হলে 0.05 মানে হচ্ছে একটা টেল হচ্ছে 0.025 আর একটা টেল 0.025, দুটো কম্বাইন করে কিন্তু 0.05 ভ্যালুটা আসে। তাহলে আমার 0.025-এ এই ডিগ্রি অফ ফ্রিডম 4 যেটা ছিল তাতে ভ্যালু হচ্ছে 2.776, কিন্তু আমার ভ্যালু হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তার মানে 4 পয়েন্ট সামথিং ভ্যালু মানে হায়ার ভ্যালু, তার মানে তার পি ভ্যালুটা 0.05 হচ্ছে, তার মানে অবভিয়াসলি সিগনিফিক্যান্ট। তাহলে এইভাবে আমাকে ইন্টারপ্রিট করতে হয়। আমার টি ভ্যালুটা আমার টি ডিস্ট্রিবিউশন চার্ট থেকে অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ফ্রিডম আমরা দেখি সেটা সিগনিফিক্যান্ট কিনা। তাহলে মেক দ্য ডিসিশন, রিজেক্ট দ্য না। যদি আমার ভ্যালুটা সিগনিফিক্যান্ট আসে তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিই এবং অল্টারনেট হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নিই। তাহলে সেটা আমরা অল্টারনেট হাইপোথিসিস মানে হচ্ছে সেখানে কোরিলেশন আছে। ওকে, তাহলে এইভাবে আমরা আর ভ্যালু যেটা আমি পেয়েছিলাম সেটা সিগনিফিক্যান্ট কিনা সেটা ডায়াগনোসিস করে নিলাম। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে, মানে এখানে ওই এক্সাম্পলটাকেই দেখানো হয়েছে কী করে আমরা ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করছি, আর ভ্যালু সেটাকে পুট করে টেবিল থেকে আমরা আর ভ্যালুটা সিগনিফিক্যান্ট কিনা সেটা বলছি। তো সামারাইজ করছি পুরো জিনিসটা। সামারাইজ করলে যেটা দাঁড়াচ্ছে, প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনশিপ হচ্ছে একটা টেস্ট যেখানে দুটো ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, সেটা লিনিয়ার রিলেশনশিপ কিনা, তাদের মধ্যে সেই রিলেশনশিপটা পজিটিভ বা নেগেটিভ কোরিলেশনশিপ বা ডিরেকশন অফ রিলেশনশিপ সেটা জানা যাচ্ছে, তার ডিগ্রি অফ কোরিলেশন, তা কতটা একটা অপরকে এফেক্ট করছে সেটা জানা যাচ্ছে, এবং সেটা সিগনিফিক্যান্ট কিনা। সেই রিলেশনশিপটা আমরা হয়তো অ্যাক্সিডেন্টাল অবজারভেশন হতে পারে, কিন্তু সেটা রিলেশনশিপটা সিগনিফিক্যান্ট কিনা সেটা বোঝার জন্য আমরা টি টেস্ট করে পি ভ্যালুটা দেখে নিচ্ছি। যদি পি ভ্যালু 0.05-এর সমান বা তার কম হয় তাহলে আমরা বলবো আমার অবজারভেশনটা সিগনিফিক্যান্ট, এবং তার আর ভ্যালুর রেঞ্জ দেখে আমি বলবো তার কোরিলেশনটা কতটা স্ট্রং। যদি 0.7-এর উপরে হয় তাহলে হাইলি কোরিলেশন, 1 হলে তো একদম পারফেক্ট কোরিলেশন, আর 0.4 to 0.7-এর মধ্যে মডারেট, আর 0.4-এর নিচে হলে মাইল্ড কোরিলেশন ইউজুয়ালি আমরা ধরে থাকি কনভেনশনালি। সিমিলারলি ফর নেগেটিভ ভ্যালুর জন্য নেগেটিভলি। তো আমরা পজিটিভ কোরিলেশন, প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনের মাধ্যমে, পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশনের মাধ্যমে একমাত্র নর্মালি ডিস্ট্রিবিউটেড যে ডেটা আছে তার ক্ষেত্রেই এই ভ্যালুটা বের করতে পারি। যদি আমার ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় সেক্ষেত্রে স্পিয়ারম্যান রো বলে একটা প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন আছে, সেটা আমরা ইউজ করি। তাহলে এখানে পিয়ারসনটা দেখানো হয়েছে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে না, সেক্ষেত্রে আমরা স্পিয়ারম্যান রো ভ্যালুটা ইউজ করি। এবং এগুলো সফটওয়্যারে সব অ্যাভেলেবল, আমরা সফটওয়্যার কমেন্টের মাধ্যমেও করতে পারি, বা এখানে যখন ফর্মুলার মাধ্যমে দেখানো হয়েছে সেই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। So okay, thank you. Hopefully it can be understandable, and thank you all.